মিস্টেক মিস্টেক মিস্টেক। নকল ডক্টর হাজরা ভুল মুকুলকে ধরার পর যেভাবে বলেছিল মিস্টেক মিস্টেক মিস্টেক, ঠিক সেভাবেই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বলার সময় এলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার কেল্লা বোধহয় এবার ভাঙতে শুরু করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আসল মিস্টেক মিস্টেক মিস্টেকগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন জায়গায় করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের পথেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করে যাচ্ছেন এবং গর্বের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে ডিফেন্ড করবার জন্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদেরকে পাঠাচ্ছেন। ২৬ দিন টাইম নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা শহরের তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জিকে সরিয়ে দিতে রিজওয়ানুর কাণ্ডের পরে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ওয়েট করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ২৬ দিনের রেকর্ড পেরিয়ে হয়তো ১ মাস বা ২ মাস বা কোনোদিনই হয়তো এই পুলিশ কমিশনারকে সরাবেন না, কিন্তু পুলিশ কমিশনারকে বা সন্দীপ ঘোষদেরকে আগলে রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গণশত্রুতে পরিণত হচ্ছেন না তো? সে ছবিগুলো কিন্তু সেই কথাই বলছে। কম বয়সী দামাল ছেলেপুলে যারা কাল অব্দি বিজেপি করতো না, সিপিএম করতো না, কংগ্রেস করতো না, তৃণমূল করতো না, আইএসএফ করতো না, তারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কি শুনুন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অভয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই অভয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চলে বেঁধেছে বাংলা ঘটি, ভয় পেয়েছে আমায় চটি, চলে বেঁধেছে বাংলা ঘটি, ভয় পেয়েছে আমায় চটি, চলে বেঁধেছে বাংলা ঘটি, ভয় পেয়েছে আমায় চটি। বাতিল করে দে, মেয়েটাকে ফিরিয়ে দে, খেলা বাতিল করে দে, মেয়েটাকে ফিরিয়ে দে। ইসমোহনের দাবি এক, মমতার পদত্যাগ, মোহামেডানের দাবি এক, মমতার পদত্যাগ, এই শহরের দাবি এক, মমতার পদত্যাগ। ইলিশিগিল এক্সটেনশন, দেখি করে জীবন, লোকাবাজার এক্সটেনশন, দেখি করে জীবন, প্রতিবাগালের এক্সটেনশন, দেখি করে জীবন। ইসমোহনের বলার শহর, দেখি করে জীবন। কলকাতা ফুটবল এক হও, কলকাতা ফুটবল এক হও। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রী পদত্যাগ। পুলিশ কমিশনার বলেছে, বলেছে, বাঙালঘটি বই বই, আর্জিকরের বিচার চাই, বাঙালঘটি বই বই, আর্জিকরের বিচার চাই। ডার্বি কাল্লা করনে, মেয়েটাকে ফিরিয়ে দে, ডার্বি কাল্লা করনে, মেয়েটাকে ফিরিয়ে দে। গদ বেঁধেছে বাঙালঘটি, ভয় পেয়েছে আমায় চটি, গদ বেঁধেছে বাঙালঘটি, ভয় পেয়েছে আমায় চটি। গলার স্বর কমবে না, চটি বাঙাল দমবে না, গলার স্বর কমবে না। চটি বাঙাল দমবে না। We want justice, we want justice, we want justice, we want justice, we want. মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ভুল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর পথে এগিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাদে বোধহয় সবাই বুঝতে পারছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই স্বতঃস্ফূর্ত যে জনজোয়ার জনরোষ তাকে প্রথমেই দাগিয়ে দিচ্ছেন বাম এবং রামের একটা যৌথ ষড়যন্ত্র হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার চারপাশে হয়তো স্তাবক এত বেড়ে গেছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে একজন পুলিশ কমিশনারকে ধরে রাখতে গিয়ে, একজন প্রিন্সিপালকে আগলে রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ব্র্যান্ডিং বা আপনার যে ইমেজ, সেই ইমেজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তো আপনার পদত্যাগ দাবি করছে ছেলেমেয়েগুলো। দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির নাকি পদত্যাগ। আমি এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে যেভাবে স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগানগুলো শোনাবো, কিন্তু তার আগে এক ঝলক দেখিয়ে নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ভুলগুলো। এই ভুলগুলো নিয়ে আজকে কথা বলবো। মমতার 7টি ঐতিহাসিক ভুল, সন্দীপ ঘোষকে নিয়ে, বিনীত গোয়েলকে নিয়ে, অভয়াকাণ্ডে ধামাচাপা দেওয়া নিয়ে, অপরাধীদের আড়াল করার চেষ্টা নিয়ে, কুণাল সুবর্ণ সুখেন্দুদের লালবাজারে তলব করা নিয়ে, আবেগের ডার্বি বাতিল এবং ঘটি বাঙালকে রাস্তায় ফেলে মার, এই সমস্ত কিছু আপনার ভুল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ভুল, সন্দীপ ঘোষকে পুনর্বহাল।
ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে পুনর্বহাল করে। সন্দীপ ঘোষ সর্বপ্রথম তাকে অ্যারেস্ট করানো উচিত ছিল কলকাতা পুলিশ দিয়ে, সর্বপ্রথম এইচওডিকে সরিয়ে দেওয়া উচিত ছিল, সর্বপ্রথম সন্দীপ ঘোষকে ক্লোজ করে দেওয়া উচিত ছিল। প্রাইস পোস্টিং দিচ্ছেন, একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, একটা মেয়েকে এভাবে খুন করা হয়েছে, প্রাইস পোস্টিং দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন সেই দিন কি বলেছিলেন শুনবো। নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে পুনর্বহাল শুধু করেননি, সন্দীপ ঘোষ নাকি সরে যেতে চেয়েছিলেন। আমি ওকে বললাম ন্যাশনাল মেডিকেল কলেজে যেতে। ভাবুন, জাস্ট অডাসিটিটা ভাবুন, একটা স্বাস্থ্য দপ্তর, একটা প্রশাসনের, যার আন্ডারে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, যার আন্ডারে সবচেয়ে বড় এই যে খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতনের যে ঘটনা ঘটেছে, যেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে মাথায় তুলে রেখে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুলের একটা ভুল এটা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন এই কথা বলছেন, কাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই সন্দীপ, এই অশিক্ষিত কুশিক্ষিত এই প্রিন্সিপালটা। এ তো তৃণমূল কংগ্রেস, এইটাই তার সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল। এর MBBS এর ডিগ্রিটা নিয়েও হয়তো অনেকে প্রশ্ন তুলবে। এবার একটা প্রিন্সিপাল কিছু জানে না, কিছু বোঝে না, খালি টাকার কথা ভাবে। এই প্রিন্সিপালটাকে আসলে কেন পুষে রাখা হয়েছিল? এই প্রিন্সিপালটার ন্যাকাপুষু প্রথম প্রতিক্রিয়াটা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রাইস পোস্টিং দিলেন। দেখুন, স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম, সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রিয় দর্শক, এই যে এই কুশিক্ষিত প্রিন্সিপালটা সন্দীপ ঘোষ, যে এখনো সিবিআই দপ্তরে বসে রয়েছে, 4 দিন হয়ে গেছে, প্রতিদিন সকালবেলা চুল আছড়ে সিবিআই দপ্তরে যায়, সারাদিন ধরে স্টেটমেন্ট রেকর্ড করে, রাত্রে চোরের মতন বাড়িতে আসে, আবার পরের দিন সকালবেলা সিবিআই দপ্তরে যায়, আবার চোরের মতন বাড়িতে আসে। একে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সবচেয়ে বড় ভুল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি, আপনারা এটা পরে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারবেন। আজকের জবাব চাই বাংলা, আপনারা সেভ করে রাখুন, এই এপিসোডটা আপনারা ক্লিপ কেটে রেখে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টি ঐতিহাসিক ভুল নিয়ে আজ ময়ূক কথা বলছে, এবং আমি আমার ডিরেক্টরকে একবার বলবো যে এই 7টা ভুল তো দেখাচ্ছে, কিন্তু ময়ূকের যে প্রশ্ন, যেটা আমার আপনার সবার প্রশ্ন হয়ে যেতে পারে, সেই প্রশ্নটা একবার দেখে নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের ভুলগুলো দেখার আগে। 7টি ঐতিহাসিক ভুল, বা ময়ূক এই মুহূর্তে বলছে তৃণমূলের কফিনে 7টি পেরেক, শেষ 7টি পেরেক হতে চলেছে। যে 7টা ভুল এক এক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তৃণমূলের কফিনে 7টি পেরেক, 7টা ভুল কি কি ছিল এক এক করে, একবার এক চিত্র, একবার এট আ গ্লান্স একবার দেখে নিই 7টা ভুল কি কি বলেছি। এটা ময়ূকের প্রশ্ন, 1 2 3 4 করে পরপর একবার দেখে নিই যে 7টা ভুল কি কি। দেখুন, ভালো করে দেখুন। সন্দীপ ঘোষকে পুনর্বহাল, বিনীত গোয়েলকে পদে বহাল, অভয়াকাণ্ড ধামাচাপার চেষ্টা সহ একাধিক ভুল। সন্দীপ ঘোষের অংশটা তো আমি বললাম, এবার বলবো বিনীত গোয়েল। এরপরে বিনীত গোয়েলকে পদে বহাল রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ভুলের একটি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেও জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ দিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তারা পাল্টা মিছিল করে এই জিনিসটাকেও বলে দেবেন এটা সিপিএম এর জিনিস, এটা বিজেপির জিনিস, এটা নকশালদের জিনিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় খুব তাড়াতাড়ি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে রিজওয়ানুর কাণ্ড, নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর, এই সমস্ত কিওয়ার্ড বা নামগুলো ভুলে গেছেন। এই বিনীত গোয়েল
বিনীত গোয়েলকে সর্বপ্রথম সন্দীপ ঘোষকে ফার্স্ট ডে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যেতাম, প্রথম আরজি করে পা রাখার পরেই কি কাজ করতাম আপনি? এই সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া, প্রয়োজনে একে অ্যারেস্ট করানো, আর সিপিকে ভৎসনা করে বলা যে বিনীত গোয়েল আপনি কি করছেন, আপনি আদৌ পুলিশিংটা জানেন তো, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করলেন না। কেন করলেন না সেটা তো অন্য ব্যাপার, কিন্তু করলেন না এটা সবচেয়ে বড় ফ্যাক্টর। আর বিনীত গোয়েল যিনি আমাদেরকে লেকচার দিতে আসেন, সংবাদ মাধ্যমকে নিয়ে বড় বড় কথা বলেন, যেন সংবাদ মাধ্যম আইপিএস অফিসার, যেন সংবাদ মাধ্যম ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হয়েছেন ওর মতন। আপনার কাজ তো বিনীত গোয়েল, আপনি কমিশনার হয়েছেন কেন? ছেড়ে দিন তাহলে কমিশনারের পদটা, একটা ক্যামেরা পার্সন বা রিপোর্টারকে সেই কমিশনারের পদটা দিন, ভালো করবে আপনার থেকে হয়তো। বিনীত গোয়েল 10,000-এর মব থাকলে কি করতে হয় সেটাই জানেন না। আমি বলছি না, বিনীত গোয়েল নিজে বলছে না, উনি অবাক হয়ে বলছেন যে কি করবেন সেটা আপনাদের পড়ানো হয়নি পুলিশিংয়ে, পুলিশ ট্রেনিংয়ে পড়ানো হয়েছে তো। বিনীত গোয়েল ঠিক সেদিন আরজি কর যেদিন ভাঙচুর হয়েছে, ভাঙচুরের পরে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের পুলিশ কমিশনারকে যখন আমাদের প্রতিনিধি প্রশ্ন করে, তিনি পাল্টা রেগে যাচ্ছেন আমাদের ওপর। একবার শুনি। If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. That 10,000 people will turn up here and they would vandalize the entire place. There was no such intelligence. আপনারা জানেন যে আজকে আমাদের ডার্বি খেলা ছিল, কিন্তু এই পার্টিকুলার ডার্বি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল লাভার্সদের মধ্যে মিলেমিশে কিছু একটা ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল। আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন, কিছু অর্গানাইজেশনস, কিছু গ্রুপস এটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলা তৈরি করে। এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুটের বেসিসে, যেহেতু ওই দিন ক্যাপাসিটি আমাদের মোটামুটি প্রায় 62 থেকে 63,000 অডিয়েন্স ছিল ফুটবল লাভার্স, আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয় তাহলে সাধারণ যারা ফুটবল লাভার্স আছেন তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আস্তে আস্তে টেক আপ করি ডার্বি কমিটির সাথে, আর আজকের এই ম্যাচটাকে আমাদের ক্যান্সেল করতে হবে। রাজ্যের পুলিশ সাফাই দিতে ব্যস্ত। 10,000-এর মব, সে 10,000-এর মব আসলে কি করব সেই প্রশ্ন আমাদেরই পাল্টা করছেন কলকাতা শহরের পুলিশ কমিশনার। আর অন্যদিকে বিধাননগর পুলিশ কি অদ্ভুতভাবে, দেখুন কোনটা সত্যি কোনটা মিথ্যে ধরতে পারবেন না। বিধাননগর পুলিশ প্রেস কনফারেন্সে কি বললেন না, ওখানে 1-2 বা কিছুজন নাকি অশান্তি সৃষ্টির চেষ্টা করতো। 65,000 যে ক্রাউড, সেই ক্রাউড নাকি উত্তেজিত করার বা কোনো একটা নাশকতামূলক কিছু করার চেষ্টা করতো। কোনটা সত্যি? অন্যদিকে আবার আমি যে একবার প্লাজমাতে দেখানোর জন্য বলবো যে চিঠিটা ডুরান্ট কমিটিকে, যে চিঠিটা দেওয়া হয়েছে ডুরান্ট ফুটবল, সেখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে দিস অফিস হ্যাজ বিন ইনফর্মড বাই দ্য পুলিশ দ্যাট দে আর আনএবল টু প্রোভাইড সিকিউরিটি কভার। কোনটা সত্যি? এই চিঠিটা সত্যি না ডিসি সাহেব বিধাননগর কমিশনারেটের অনিশবাবু তিনি যেটা বললেন সেটা সত্যি? এখানে তো নির্দিষ্টভাবে বলা হচ্ছে সিকিউরিটি দেওয়া যাবে না বলে এই যে ম্যাচ, সেই ম্যাচ ক্যান্সেল করা হচ্ছে। নিজেরা কনফিউজ হয়ে পড়ছে বা ভয়ে, ভয়ঙ্কর ভয়। ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে সরকার যেন একদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ খেলছে একসাথে, মোহামেডানকে গোলকিপার রেখে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল 11 হেরে যাচ্ছে সরকার। খেলা হবে বলে খেলাটাকেই বন্ধ করে দিচ্ছে। পুলিশ ছিল না বলে আপনারা ডার্বি বন্ধ করে দিলেন। আপনারা তারপরে রবিবার যে পরিমাণ পুলিশ দিলেন তাতে তো ব্রাজিল এবং আর্জেন্টিনার ডার্বি হয়ে যেত মশাই। কলকাতা শহরে মারাদোনা, মেসি,
রোনাল্ডো, রোনাল্ডিনো সবাইকে নিয়ে নেইমার আসলো, এরকম একটা ম্যাচ পর্যন্ত কালকে যা পুলিশ আমরা দেখলাম তাতে হয়ে যেত। এটা আমি নই, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোও বুঝে যাচ্ছে, বলে দিচ্ছে। শুনুন। দাবি হলে এত পুলিশ প্রোটেকশন আমাদের জন্য কেন? ডার্বিতে তো হয়ই যেত। আজকে খেলার বেলায় পুলিশ নেই, আজকে এর বেলায় প্রতিবাদে পুলিশ কেন? পুলিশরা ভয় পাচ্ছে, আমাদের ডার্বি ম্যাচ বন্ধ করেছে, আমরা এই ভয়টাকে আরো দ্বিগুণ করতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে খেলা দেখতে এসেছিলাম, এখানে যে কজন প্রোটেস্ট করছে, যে পুলিশ প্রশাসন দিয়েছে, আজকে 3-4টে ডার্বি একসাথে হয়ে যেত। সেই ডার্বি থেকে আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত। খেলাটা তো নষ্ট করে দিল, তার সঙ্গে প্রতিবাদটা করতে গিয়ে 100 আরো মিলিয়ে দিল। থ্যাংক ইউ ফর গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন, আমি বলছি। পুলিশ কমিশনারকে যদি না সরানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় ড্যামেজ কন্ট্রোলেরও অপশন থাকবে না, সময় থাকবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা বাংলা, আবারও বলছি, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, মিডিয়া কেউ শিখিয়ে দিচ্ছে না ছেলেমেয়েগুলোকে। রাস্তায় দাঁড়িয়ে ছেলেমেয়েগুলো চিৎকার করে বলছে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। শুনুন। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, 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 দফা 1 দাবি 1 দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। ডাক্তার যদি জীবিত না থাকে, সাধারণ মানুষ বাঁচবে কি করে? কলকাতা পুলিশ কি তার জবাব দেবে? অভিষেক, তোমার মেয়ে সুরক্ষিত তো? পরবর্তী জন্মে তোমার মেয়ে সুরক্ষিত তো? তুমি তোমার আজকে নামা উচিত ছিল মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে। বাঁচতে গেলে বিনীত গোয়েলকে অপসারণ করে দিতে হবে। দেশটা তোমার বাপের নয়, রক্ত দিয়ে সিপিএমকে তাড়িয়ে তৃণমূল এসছে, এবার এই তৃণমূল চালা যায়। আমরা দাঁড়িয়ে আছি, রক্ত দিয়ে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। সবাই বলছেন, নেতারা বলছেন, বিরোধী দলনেতা বলছেন, ছাত্ররা বলছে, যুবরা বলছে, ইস্টবেঙ্গল বলছে, মোহনবাগান বলছে, মোহামেডান বলছে, ডাক্তাররা বলছে, উকিল বলছে, সবাই বলছে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এবং এই সিচুয়েশন হলো কেন? যারা রয়েছেন আমাদের সাথে তাদের মধ্যে একজন দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে এই স্লোগান। দীপাঞ্জন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টা ঐতিহাসিক ভুল নিয়ে আজকে আমি কথা বলছিলাম। তার মধ্যে থেকে অন্যতম যে ভুল, এই বিনীত গোয়েলকে নিজের পজিশনে রেখে দেওয়া। বুদ্ধদেব ভট্টাচার্য 26 দিন লাগিয়েছিল রিজওয়ানুর কাণ্ডের পর প্রসূন মুখার্জিকে সরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন বুদ্ধদেব বাবু যদি 26 দিনে সরান, আমি হয়তো 1 মাস পরে সরাবো, বা আমি সরাবোই না। ইগোর লড়াইতে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যাটা আমার মনে হয় না এটা ইগোর লড়াই। ব্যাপারটা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, প্রথম যেদিন ঘটনাটা ঘটলো তোমার চ্যানেলে বলেছিলাম যে মানুষ যখন বুদ্ধিমান হয়ে যায় এবং সে যখন ভুল পথে চালিত হয় তখন সে মারাত্মক হয়ে যায়। আর এই বুদ্ধিমান শিক্ষিত মানুষগুলো যেরকম ভাবে এভিডেন্স ট্যাম্পার করাতে বা পুরো তদন্ত প্রক্রিয়াটাকে বিঘ্ন করার চেষ্টা করেছে, আমি অত্যন্ত আশঙ্কিত যে সিবিআই ডাইরেক্ট এভিডেন্সেস কতটা কি পাবে। তুমি দেখছো যার জন্য পলিগ্রাফ টেস্টের কথা হচ্ছে, কারণ এগুলো একটা মানে সোজা ওই রাস্তাতে যাচ্ছে যে ডাইরেক্ট এভিডেন্সেস কিন্তু ট্যাম্পার হয়েছে ভয়ঙ্কর ভাবে। এটা আসবে দিনের আলোর সামনে। এখন প্রশ্ন হচ্ছে, এটা এখানে ইগোর লড়াই নয়। এই বিনীত পুলিশ কমিশনারকে সরানোটা এখন কারোর পক্ষে, প্রশাসনের পক্ষে সম্ভব নয়। কারণ এক তো তাহলে ওই জনগণের দাবির সামনে প্রথমে মাথা নত করে নিতে হলো, কারণ অধিকাংশ শুরুর থেকে 2 জন ছিল মেন টার্গেট। এটা যদি আমরা ভুলে না যাই, জনতার ক্ষোভে 2টো লক্ষ্য ছিল, এক সন্দীপ ঘোষ, দ্বিতীয়ত এই বিনীত পুলিশ কমিশনার। মমতা ব্যানার্জিকে পদত্যাগের দাবি কিন্তু অনেক পরে এসেছে।
সন্দীপ ঘোষ রিজাইন করলেন, নাটক করলেন, পরে সেদিনই সন্ধ্যাবেলা ওনাকে দেওয়া হলো পোস্টিং ন্যাশনাল মেডিকেল। এদিকে মুখ্যমন্ত্রী গিয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে বলছেন সুবিচার পাবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ তাকে দিচ্ছেন প্রাইস পোস্টিং, সেখানে যে ওখানে দায়িত্ব নিয়ে নৈতিক দায়িত্ব নিয়ে রিজাইন করেছে। একটা ভুল বার্তা গেল। তারপরে যেটা বারবার জনতা বলছে, মানুষ বলছে, সমস্ত কিছু এবং নির্যাতিতার পরিবারের লোকজন বলছে পুলিশ কোঅপারেট করেনি। সুস্পষ্ট সন্দেহ রয়েছে যে পুলিশ এই তদন্ত প্রক্রিয়াটাকে ভুল পথে পরিচালনা করছে এবং বহু লোকের ইনক্লুডিং নির্যাতিতার পরিবার তাদের অভিযোগ যে এভিডেন্স বহুল পরিমাণে ট্যাম্পার হয়েছে, তা আমরা দেখেছি। এইরকম একটা সাংঘাতিক সংবেদনশীল ঘটনার পরেও ওই থার্ড ফ্লোরে বিল্ডিং এ ভাঙাভাঙি শুরু হয়েছে। ঠিক, তো এই সব জিনিসগুলো নিয়ে ওটাকে উনি প্রোটেক্ট করতে চাইছেন। উনি জানেন প্রোটেক্ট না করলে সন্দীপ ঘোষ এবং বিনীত পুলিশ কমিশনার এই দুজনকে প্রোটেক্ট না করলে আমি সাংঘাতিক বিপদে পড়ব। করছেন, কতদিন করবেন সেটা জনতার প্রেসারের উপর ডিপেন্ড করছে, বেশি দিন পারবেন না। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আরও অনেকে রয়েছেন আমার সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে। আজ কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কিছু ভুল নিয়ে। জ্যোতি বসুর ঐতিহাসিক ভুল দেখেছিলেন, বুদ্ধদেব বাবুর ঐতিহাসিক ভুল দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে ভুলগুলো করছেন এবং এ কারণেই হয়তো তৃণমূল কংগ্রেসের কফিনে শেষ 7টি পেরেক হয়ে এই শব্দগুলো থেকে যাবে। একবার দেখিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলগুলো, সেভ করে রাখবেন এগুলো। সন্দীপ ঘোষকে পুনর্বহাল থেকে বিনীত গোয়েলকে পদে বহাল রাখা, অভয়াকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা, অপরাধীদের আড়াল করার চেষ্টা, সমস্ত কিছু আছে। এবার 3 নম্বর পয়েন্ট, যেটা অভয়াকাণ্ড ধামাচাপার চেষ্টা, এটা 3 নম্বর ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টা ভুলের 3য় ভুল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো পরে রিগ্রেট করবেন, তৃণমূল কংগ্রেস রিগ্রেট করতে শুরু করে দিয়েছে। কেন এই কথাগুলো বলছি? প্রথম থেকে এই বিনীত গোয়েল বাই সন্দীপ ঘোষ বাই চারপাশে যে লবিটা আছে, একটা প্রভাবশালী ডাক্তারও তার সাথে যুক্ত আছে, এরা এই মেয়েটিকে বাঁচতে তো দেয়নি, মারা যাওয়ার পরেও মেয়েটাকে ডিগনিটি দেয়নি। একবার দেখে নেব পোস্টমর্টমে ঠিক কী কী বেরিয়েছে এবং কী কী জিনিস ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। একবার দেখুন এই মুহূর্তে পোস্টমর্টম অভয়ের যে ময়নাতদন্ত রিপোর্ট, নৃশংস অত্যাচার করে খুন প্রমাণিত। অজয় কুমার গুপ্ত বিশিষ্ট বর্ষিয়ান ময়নাতদন্ত এক্সপার্ট বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আরও ভালো বলতে পারবেন। শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম যে রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে এসেছে, ভয়ঙ্কর কিছু তথ্য। ফুসফুসে রক্তক্ষরণ এবং কনজেশন পাওয়া গেছে। যৌন অত্যাচারের স্পষ্ট উল্লেখ রয়েছে, যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে, অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন রয়েছে, স্পষ্ট চিহ্ন। যৌনাঙ্গে 151 গ্রাম আঠালো তরল বা ফ্লুইড পাওয়া গেছে পাকস্থলিতে। খাবারের অংশবিশেষ 185 গ্রাম খাদ্য পাওয়া গেছে। এগুলো প্রাইমারি না, একদম পূর্ণাঙ্গ তদন্ত করার পরে যে ময়নাতদন্তের রিপোর্ট তাতে এগুলো পাওয়া গেছে। এর আগে আমরা ইনকুইট যে রিপোর্ট, একদম প্রাথমিকভাবে ইনকোয়েস্ট রিপোর্টে ঠিক কী কী জিনিস দেখেছিলাম একবার দেখি। সেই সময়ও যা যা পাওয়া গেছিল, যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ এবং তার পাশাপাশি দেখুন যে পয়েন্টগুলো, আমি জানি না এখানেও 7টা পয়েন্ট লেখা, ভালো করে দেখুন। আর 7টা ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ব্লিডিং ফ্রম বোথ আইস, 2 চোখ থেকে রক্তক্ষরণ, এরপরে মুখ দিয়েও রক্তক্ষরণ, নখ এবং মুখে ইনজুরি ছিল, মুখ এবং তার পাশাপাশি ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা অর্থাৎ যৌনাঙ্গে রক্তক্ষরণের ছাপ ছিল। এরপরেও পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। নৃশংসভাবে মেয়েটাকে মারা হয়েছে। লেফট লেগে বাঁ পায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। ইনজিউরি ইন বেলি অর্থাৎ পেটে আঘাতে স্পষ্ট ছিল। ইনজিউরি ইন অ্যাট হার নেক অর্থাৎ পেটের সাথে সাথে ঘাড়েও আঘাত করা হয়েছিল। রাইট হ্যান্ডে বাঁ পায়ের গোড়ালিতেও আঘাত ছিল, ডান হাতেও আঘাত ছিল। দেখুন এক এক করে ঘাড়ে আঘাতের পাশাপাশি ডান হাতেও, এর পরেরটা 9 নম্বর পয়েন্টে ডান হাতে আঘাত ছিল এবং রিং ফিঙ্গার অনামিকাতে, ডান হাতের অনামিকাতে আঘাত ছিল।
এবং অবশ্যই ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া যায়, অর্থাৎ পুরো বডি যদি এরপরে আমি দেখানোর চেষ্টা করি ফুল অ্যানাটমিক্যালি, যদি আমি গ্রাফিক্যালি যদি পুরো অ্যানাটমিটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এরপরে একবার দেখানোর চেষ্টা করি, দেখুন এটা পুরো বডি এবং সেই বডিতে প্রত্যেক জায়গাতে আঘাত, দু চোখে রক্তক্ষরণ, অর্থাৎ মুখ বা গলা খুব খুব চেপে যদি ধরা হয় চোখ দিয়ে রক্তক্ষরণ হয়, মুখে রক্তক্ষরণ, কেউ ঘুষি মেরেছে বা আঘাত করেছে, ঠোঁটে আঘাত করা হয়েছে, পরপর যদি একবার দেখে নিই ঘাড়ে আঘাত করা হয়েছে, যেগুলো আমি দেখালাম পরপর পরপর দেখুন সারা গায়ে একের পর এক অত্যাচার করা হয়েছে, যৌনাঙ্গে রক্তক্ষরণ এবং ফ্লুইডও পাওয়া গেছে 151 ml। বাঁ পায়ে আঘাত, তার চিহ্ন সেখানে ছিল, ডান হাতের অনামিকায় আঘাত, তার চিহ্ন রয়েছে, বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছিল। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম জাস্টিফাই করেছে এটাকে, বিনীত গোয়েলকে রেখে দিয়েছে। বিনীত গোয়েল চাইলে অনেককে অ্যারেস্ট করতে পারতেন, করেননি। আর সন্দীপ ঘোষকে নিয়ে তো কথা বলবোই না, অশিক্ষিত বা কুশিক্ষিত এই প্রিন্সিপালকে 4 দিন হলো সকালবেলা যান, স্নান টান করে সিবিআই অফিসে বসেন, রাত্রিবেলা বাড়ি যান চোরের মতন, আবার সকালবেলা আসেন। আমার সাথে এই মুহূর্তে অজয় কুমার গুপ্ত রয়েছেন। অজয় স্যার আপনারা জানেন বর্ষিয়ান ফরেন্সিক এক্সপার্ট, এবং রৌনক হাজারি রয়েছে প্রোগ্রেসিভ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদ্য প্রাক্তন কার্যনির্বাহী রাজ্য সভাপতি। একটা সময় সন্দীপ ঘোষের সাথেও কাজ করতে হয়েছে, তৃণমূলপন্থী এই সংগঠন। আমি স্যারের কাছে শুরুতে যাব। স্যার, এখন তো মোটামুটি যে রিপোর্ট, সেই রিপোর্ট চলে এসেছে, কি মনে হচ্ছে, মানে কি কি জিনিস উঠে আসছে? এটা পরিষ্কার একটা, মানে সাধারণ ভাষায় বলতে গেলে সোজা কথায়, তা এটা প্রথমেতে ধর্ষণ, তারপরে তাকে খুন করা হয়েছে তার মুখ বন্ধ করার জন্য। আচ্ছা স্যার, গ্যাং রেপের কি এই মুহূর্তে কিছু সম্ভাবনা থাকতে পারে? গ্যাং রেপ বলতে গেলে হচ্ছে অনেকের মিলে রেপ করেছে, তো এইখানেতে আজকাল মডার্ন এক্সামিনেশন এবং টেস্ট হচ্ছে ডিএনএ টেস্ট। আগে করা হতো সিমেনের গ্রুপিং, যেমন ব্লাডের গ্রুপিং হয় তেমনি করসপন্ডিং গ্রুপিং হয় ওই সিমেনেরও, কিন্তু তার চেয়েও এখন অ্যাডভান্স হয়ে গেছে হচ্ছে ডিএনএ গ্রুপিং। যদি একই লোকের শুধু ডিএনএ পাওয়া যায়, তার মানে সেটা হচ্ছে সিঙ্গেল পারসন রেপিং এ ওম্যান। এবং রেপটা মানে হচ্ছে যেহেতু তার ওই হাইমেনেতে ওখানেতে রাপচার আছে, ইঞ্জুরি, যেটা খালি চোখে দেখা গেছে। এই এক্সটার্নাল ইঞ্জুরি বলতে আমরা মিন করি খালি চোখে যেগুলো দেখা যাচ্ছে। আর অন ডিসেকশন মানে হচ্ছে ডিসেকশন করে শরীরের ইন্টারনাল অর্গানে কী কী ইঞ্জুরি আছে। তা এইখানেতে যেহেতু তার হাইমেন রাপচার আছে, তার মানে the sexual intercourse was done against her will and without her consent. আরেকটা স্যার, এই যে 151 গ্রামস যে হোয়াইট ফ্লুইডের কথা বলা হচ্ছে, এটা কি শুক্রাণু বা সিমেন্ট ছাড়াও? না, ওটা একটু এডিটিং করতে হবে জিনিসটা, একটু লেখার মধ্যে, মানে কি বলবো, যে পরিষ্কার করে লেখার মধ্যে একটু তফাৎ হয়ে গেছে। আচ্ছা, ওখানটা যদি আপনি দেখাতে পারেন যে জায়গাটা রয়েছে, সেটা যদি আপনার দেখানো সম্ভব হয় বা এখানেতে আপনার কাছে যদি থাকে এই মুহূর্তে রিপোর্টটা, তাহলে দেখবেন যে সেখানেতে কিন্তু লেখা আছে ওপরে 11 নম্বর কলাম, তাতে লেখা আছে অর্গানস অফ জেনারেশন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, এই কথাটা লেখা আছে। তার মানে পুরুষ এবং স্ত্রীর প্রত্যেকেরই আমাদের যেহেতু প্রলঙ্গেশন অফ স্পিসিসের জন্যে একটা আমাদের অর্গানস অফ জেনারেশন থাকা দরকার, তাই জন্যে আছে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে শুধু যে ওপরেতে কিছু কিছু ডেসক্রিপশান লেখা হয়েছে, তাই জন্যে প্রথমে লেখা আছে, খুব সম্ভবত কাগজটা আপনার কাছে আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে নেই, কিন্তু আমরা যেহেতু আমরা পাবলিকলি দেখাতে পারছি না, কিন্তু আমরা তার নির্দিষ্টভাবে কাগজটা এতে বলেছে ভিসকাস। না, জাস্ট ওই কাগজটা দেখে আমি শুধু বলতাম, ঠিক আছে যদি থাকে একটা দেখালেন, ওই যখন বাইট নিচ্ছিলেন আমার সেই সময় দেখালেন, ঠিক আছে, সেটাতে যদি না থাকে এখন ঠিক আছে, তাতেই আমি বলে দিচ্ছি। সেখানে কিন্তু লেখা আছে যে কি আছে, হ্যাঁ, এবং অ্যাজ নোটেড এই কথা প্রথম লেখা আছে, তারপরে লেখা আছে এত ওখানেতে এত ভিসিট এন্ডো সার্ভাইকাল এরিয়াতে এতটা ফ্লুইড পাওয়া গেছে, ভিসিড মানে 18 জাতীয় একটা ফ্লুইড পাওয়া গেছে, হুইচ হ্যাজ বিন প্রিজার্ভড। এবং ওইটা প্রিজার্ভ করতে হবে, এই জন্য ওখান থেকেই ডিএনএ টেস্টটা হবে, তবেই বোঝা যাবে যে একজন ছিল
না দুজন ছিল না তার বেশি লোক ছিল। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, এটা হচ্ছে ওটা কিন্তু হচ্ছে ইউটেরাসের ওজন, ওটা কিন্তু ভিসিড লিকুইডের ওজন নয়। বেশ, ওখানে একটা ফুল স্টপ দেওয়ার পর তারপরে লেখা আছে ওয়েট 154 গ্রাম, মানে এটা ইউটেরাসের ওজনটা। হ্যাঁ, এটা ইউটেরাসের ওজনটা মানে লেখা আছে হোয়াইট ফ্লুইডের ওজন জেনারেশনের ইয়ে। কেননা একটা 154 অ্যামাউন্ট অফ লিকুইড যদি থাকে তাহলে অত এমএল সিমেনাল ফ্লুইড থাকা সাংঘাতিক ব্যাপার, মানে কতজন যে ছিল বলার বাইরে চলে যাবে। স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুন করে ধর্ষণ না ধর্ষণ করে খুন, এটা বারবার বলা হচ্ছে। কারণ অনেকে নেক্রোফিলিয়ার একটা সম্ভাবনা ছিল কিনা, মানে ওকে ঘুমের ওষুধ দিয়ে ওকে অজ্ঞান করে দিয়ে তারপর ওকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, এবং তারপরে বডিটা বোধহয় রেখে দেওয়া হয়েছে, পরে সঞ্জয় তাকে ধর্ষণ করেছে মৃতদেহকে, এরকমও একটা সম্ভাবনা ঘোরাফেরা করছে। এটা আপনার কি অবজারভেশন? যা ইনজুরি দেখা যাচ্ছে এটা এই কেসেতে ইনজুরি থেকে একদম পরিষ্কার মানে বুঝতে পারা যাচ্ছে, মানে ওটা বলে দি ডেড বডি স্পিক্স ফর ইটসেলফ দ্যাট শি হ্যাজ বিন suffered sexual violence which was against her will and without her consent. এছাড়া অন্য কিছু বুঝতে পারা যাচ্ছে না। এবং তার ফলে এটা ধর্ষণটা হয়েছে প্রথমে, তারপরেতে তাকে ওই আরও সব ইনজুরিগুলো করে আলটিমেটলি তাকে খুন করা হয়েছে। এখানেতে যেটা হতে পারে, যেটা নেক্সট হতে পারে, যে যাকে অ্যাকিউজ বলে ধরা হয়েছে তার সঙ্গে যদি আর কেউ থেকে থাকে সেই সময়, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে যে উনি অজ্ঞান হয়ে তারপরে মৃত অবস্থায় রয়েছেন, তখনও গা গরম রয়েছে, সে হয়তো তার অ্যাসোসিয়েট হিসেবে তাকে তার উপর সেক্স অ্যাক্ট করতে পারে, সেটা নেক্রোফিলিয়া হতে পারে। সেটা তার যদি ওই রকম ধরনের একটা পারভার্টেড মেন্টাল অ্যাবারেশন থাকে যে যেমন কোনো এই একটা করবো, তাহলে সেটা হতে পারে সেরকমভাবে। কিন্তু আগে ধর্ষণ তারপরে খুন, এটা ছাড়া হতে পারে না। মানে যাই হোক না কেন নৃশংস এই ঘটনা, এবং তার বললেও কম বলা হবে, নৃশংস বললেও কম বলা, একদম একদম নির্ভয়ার থেকেও ভয়ঙ্কর হয়তো। মানে এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিফাই বা আড়াল করার, ধামাচাপা দেওয়ার কারণটাকে আমি বুঝতে পারলাম না। এবং দ্বিতীয়ত আমি রৌনকের কাছে যাওয়ার আগে দ্বিতীয়ত এই সন্দীপ ঘোষকে ডিফেন্ড করা বা একেবারে প্রকাশ্য রাস্তায় ফেলে ঘটি বাঙাল নির্বিশেষে লাঠিচার্জ করা, মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 5 বছর পরে বোধহয় রিয়েলাইজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি ভুলগুলো করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়তো ভাবছেন এগুলো বিজেপি বা সিপিএম করাচ্ছে। বিশ্বাস করুন, বিজেপি সিপিএম এই স্বতঃস্ফূর্ত জনরোষ যদি তৈরি করতে পারতো, তারা হয়তো 300-400 হয়তো ভারতবর্ষের ক্ষমতা দখল, মঙ্গল গ্রহেরও ক্ষমতা দখল করে নিত। এটা কোনো পার্টির দ্বারা সম্ভব নয়। এই যে স্লোগান উঠেছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান নির্বিশেষে, সে স্লোগানগুলো একবার শুনুন এবং তারপর আমি রৌনকের কাছে যাব। বাতিল করে দে, খেলা বাতিল করে দে, ইসমোহনের দাবি এক, মোহামেডানের দাবি এক, এই শহরের দাবি এক, ইসমোহনের বলার শহর কলকাতা ফুটবল, কলকাতা ফুটবল আমরা সবাই অভয়ের জন্য জাস্টিস চাই, এবং সেই জাস্টিসটা কিভাবে দেওয়া যায়, পলিগ্রাফ টেস্ট,
পলিগ্রাফ টেস্ট হোক। পলিগ্রাফ টেস্টের খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, আজই হতে পারে বা খুব শিগগিরই হতে পারে পলিগ্রাফ টেস্ট সঞ্জয়ের ওপর। এই সঞ্জয় ছেলেটি মিথ্যা কথা বলছে, কাউকে লুকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে, সমস্ত কিছু এই পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট যাকে বলা হয়, মিথ্যাচার করছে কিনা এটা ধরার জন্য সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সিবিআই অনুমতি পেয়েছে আদালত থেকে, সিবিআইকে অনুমতি দিয়েছে শিয়ালদার বিশেষ আদালত। আজ হবে কি পলিগ্রাফ টেস্ট? জবাব চায় বাংলায়। সঞ্জয় আসলে অনেক কিছু বলে দিতে পারে। কারা সঞ্জয়কে নির্দেশ দিয়েছে? কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, বলির পাঠা করা হয়েছে, সঞ্জয় মুখ বন্ধ রাখবে এবং পরে সঞ্জয়কে ছাড়িয়ে নেওয়া হবে, এরকম আশ্বাস দেওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্ট হোক। কিন্তু পলিগ্রাফ টেস্ট বিষয়টা কি? অজয় কুমার গুপ্ত এই মুহূর্তে রয়েছেন, সবচেয়ে ভালো বলতে পারেন। অবশ্যই দীপাঞ্জন চক্রবর্তী এবং রৌনকও রয়েছেন। অজয়বাবু, এই পলিগ্রাফ টেস্ট আপনি প্রথম দিন থেকে বলছিলেন পলিগ্রাফ টেস্টটা করলে হয়তো ভালো হয়, কিন্তু এটা কি অ্যাডমিসিবল তো নয়? মানে আপনার এখানে অবজারভেশন কি? প্রতিটা বিজ্ঞান ভিত্তিক টেস্টের কিছু কিছু ড্রব্যাক থাকে। সব জিনিস থেকে অ্যাডভান্টেজ পাওয়া যায় না, তো কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে যে কোনো পদ্ধতির। সেই অ্যাডভান্টেজটা আমাদের দেখতে হবে, কতটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে আর কতটা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। তার উপরে ভিত্তি করে বিজ্ঞান ভিত্তিক জিনিসকে আমরা গ্রহণ করব, এইটাই হচ্ছে ব্যাপার। এই যে পলিগ্রাফ টেস্ট, এর আরেকটা নাম আছে ট্রুথ সেরাম, মানে একটা ছোটোখাটো ইঞ্জেকশান দেওয়ার পরে মানুষ তখন কিন্তু কেবলমাত্র সত্যি কথা বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। একটা বাচ্চা 7 বছরের তার নিচে বয়স, কিন্তু সে তার বাবা মাকে খুন হতে দেখেছে সামনে। তাকে কি করে পরীক্ষা করেন জজ সাহেব যে সেই সত্যি মানে মানে চোখে মানে আই উইটনেস কী করে সে বলতে পারে, সে পরিষ্কার বলতে পারে? তাকে 10-12টা সাধারণত যেটা করা হয়, 10-12টা বিভিন্ন রঙের পেন নিয়ে নেওয়া হলো, দিয়ে তারপরে তাকে বললো তুমি দেখো 5 মিনিট ধরে দেখো। এরপরে একজন এসে পেছন থেকে একটা পেন সরিয়ে নিয়ে চলে গেল, তাকে তখন অন্যমনস্ক করে দেওয়া হয়েছে। এইবার জজ সাহেব জিজ্ঞেস করেন এর মধ্যে কোন রঙের পেনটা নেই। যদি সে সত্যি কথা বলার জন্য সত্যি সে সত্যি মানে তার ব্রেন কিন্তু 2 বছরের মধ্যে ডেভেলপ করে যায় যে এটা জিনিসটা আমার, ওই জিনিসটা আমার। কেউ নিয়ে নিলে পরে, যেমন 2 বছরের কাউকে যদি মারধর করা হয়, তার হয়তো মামা কাকা মারছে, বলছে বাবাকে বলে দেবো, মাকে বলে দেবো কিন্তু যে তুমি আমাকে মারছো। তা সেই রকম এই যে পলিগ্রাফ টেস্টটা, এই এক ধরনের টেস্ট, সেটা হচ্ছে ট্রুথ সেরাম বা পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর, অর্থাৎ মিথ্যা বলছে কিনা সেটাও ডিটেকশন করা। ঠিক, দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন। দীপাঞ্জন চক্রবর্তী, আমি এখানে একটু ক্ল্যারিফাই করে দিই। প্রথমত এই পলিগ্রাফ টেস্ট এটা কিন্তু অ্যাজ পার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এটা কোর্টে অ্যাডমিসিবল নয়। কিন্তু কোর্ট এটা বলে যে পলিগ্রাফ টেস্টের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের বেসিসে এজেন্সি বা ইনভেস্টিগেটিং অথরিটি তারা ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে। না, হোয়াট ইজ পলিগ্রাফ টেস্ট? বেসিক্যালি পলিগ্রাফ টেস্টে তোমাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করা হয় যে অ্যাকিউজকে, এবং সেখানে প্রশ্ন করার সময় 4টে বেসিক জিনিস দেখা হয়। তার পালস বা হার্ট রেট, তার ব্লাড প্রেশার, তার সোয়েটিং হচ্ছে কিনা। কারণ মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার পালস রেট অটোমেটিক্যালি বাড়বে, যদি না সে ড্রাগ অ্যাডিক্ট হয় অথবা সে কোনো অ্যাবসলিউটলি ব্রেন ওয়াশ টেরোরিস্ট হয়, তাদেরও হয়। এবং অবচেতন মন থেকে ওগুলো কিন্তু পলিগ্রাফে ধরা পড়ে যে লোকটি মিথ্যা কথা বলছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোর্টে অ্যাডমিসিবল নয়। কিন্তু এর পরের ধাপটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নার্কো অ্যানালিসিস বা নার্কো টেস্ট, যেটাকে অজয় বাবু বললেন, যেটাকে ট্রুথ সেরাম বলা। সেখানে সোডিয়াম পেন্টাথ্যালেট বলে একটা ড্রাগ, সেটাকে ইনজেক্ট করা হয়। ওই ড্রাগটা ইনজেক্ট করলে কি হয়, মানুষ একটা হিপনোটিক স্টেটে চলে যায় অ্যাকিউজ, এবং এই হিপনোটিক স্টেটে থাকার সময় সে কোনোভাবেই মিথ্যা কথা বলতে পারে না। এই নার্কো অ্যানালিসিস সেটা কিন্তু কোর্টে একটা পার্শিয়াল এভিডেন্স হিসাবে সেটা অ্যাডমিসিবল। বাট দুটোতেই ব্যাপার হচ্ছে যে অ্যাকিউজ যাকে উপর এটা অ্যাপ্লাই করা হবে তার সম্মতি দরকার এবং ম্যাজিস্ট্রেটের সামনে হয়। এবং আমি মনে করি যদি এই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হয় এবং তার রেজাল্ট অনুযায়ী যদি নার্কো অ্যানালিসিস করা হয়, দুটোতেই তার সামনে সন্দীপ ঘোষেরও একই সঙ্গে করা উচিত সাইমালটেনিয়াস। তাহলে কিন্তু আসল কথা বেরিয়ে আসবে। কারণ সন্দীপ ঘোষ আমার বিশ্বাস অনুযায়ী বা যা বলছেন লোক, যা শুনছি, মূল চক্রী সন্দীপ। বেশ, রৌনক এই মুহূর্তে রয়েছে, রৌনক হাজারি, মূল চক্রী সন্দীপ ঘোষ অনেকেই বলছেন।
তুমি একসময় তৃণমূল কংগ্রেসের যে চিকিৎসক সেল, সেখানে আমার ধারণা তুমি এখনও বোধহয় চিকিৎসক সেলের সঙ্গে যুক্ত আছো। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সমস্ত কিছু আসছে, তুমিও সরব হয়েছো। সত্যিই কি আসলে জনরোষ থেকে বাঁচতে এই সরব হওয়া, না সন্দীপ ঘোষ আসলে এই বদমাইশিটা করেছে? প্রথমে আপনাকে একটু কারেক্ট করে দিই, আপনি একটা শব্দ বললেন তৃণমূলের মেডিকেল সেল। তৃণমূল কংগ্রেসের কোনো মেডিকেল সেল আছে বলে আমার জানা নেই। আমাদের একটা চিকিৎসক সংগঠন যেটা ছিল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন, যার শাখা সংগঠন প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, কিন্তু সেটাও বিগত 12 বছর কোনো সম্মেলন ইত্যাদি হয়নি। হয়েছিল লাস্ট এনআরএসে, বাট ওই সিএম একবারই অ্যানাউন্স করেছিলেন। তাই তৃণমূলের চিকিৎসক সংগঠন জিনিসটাই খুব ধোঁয়াটে। হ্যাঁ, এটা বলতে পারেন ছাত্র জীবনে তৃণমূল ছাত্র পরিষদ করেছিলাম এবং ইনফ্যাক্ট মেডিকেল কলেজে শুরু করেছিলাম, কিন্তু তখন এই দিন দেখতে হবে ভাবিনি। সরব হওয়াটা জনরোষ থেকে আমার কিছু বাঁচা নেই। আজকে এই রাজ্যের প্রধান বিরোধী দলের 2 কাণ্ডারি এই সন্দীপ ঘোষের নাম ছাড়াও কিছু কিছু নাম নিয়েছেন, যেরকম সে নামটা আপনারাও জানতে পারেন। তাও ঠিক আছে, যখন আপনি চাইছেন আমি আপনাকে আমি 1 মিনিটায় বলে নিই। তা আমার মনে হয় এই জনরোষ থেকে বাঁচতে হলে সেই নামগুলোর আগে বাঁচা উচিত, তাদের আগে সাবধান হওয়া উচিত। কারণ এই যে সন্দীপ বাবু, একদম খোলাখুলি বলছি, ওনাকে আজকে ওনার এই কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ ছিলেন, দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, দীর্ঘদিনের দলীয় মুখপাত্র ছিলেন, তাকে সরে যেতে হচ্ছে। সেখানে বুঝতেই পারছেন তৃণমূলের সবাই যে ওকে নিয়ে খুশি, এবং তিনি যার কথা বলছি, যে ডাক্তারের চিকিৎসক নেতার কথা বলছি, নাম না নিয়ে বলছি, তিনি ওই কলেজেরই প্রাক্তনী কিন্তু আরজি করের। তখন বুঝতে হবে দলের সবাই, এই তৃণমূল কংগ্রেসের সবাই ওকে নিয়ে খুশি নয়। যেখানে বর্ষিয়ানো মন্ত্রী শোভনদেব চ্যাটার্জিও এই কথাটা বলছেন যে মনে হয় সিএমকে কোথাও কোথাও ভুল বোঝানো হচ্ছে, তখন এটা বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের সবাই হয়তো এই বিষয়গুলো নিয়ে খুশি নয়। আমি নিজে যে তৃণমূল কংগ্রেস করি কোথাও বলবো না, কোথাও জোড়াফুলের অ্যাফিলিয়েশন নেই। কিন্তু কি করেছে সন্দীপ, অ্যাকচুয়ালি কি করেছে সেটা তো আপনারা সবাই জানেন, কিভাবে করতে পেরেছে সেটা জানেন। এগুলো কি সত্যি যে অর্গান র্যাকেট, ড্রাগ র্যাকেট, এই সমস্ত কিছু? দেখুন, এইগুলো বললাম আর তারপরে এগুলো বলবো, আর তারপরে দিন আমাকে লালবাজার থেকে তলব করবে। আজকে সুখেন্দু শেখর বাবুকে যেন তলব করতে পেরেছে, আমি তো কঞ্চুনোপুটি, সেখানে এগুলো নিয়ে আর কি করে বলি। কিন্তু এইসব না করে, যেহেতু আপনি এখানে বেশ সুন্দরভাবে এই গোয়েন্দা রিপোর্ট ইত্যাদি দেখাচ্ছিলেন, স্যার এখানে আছেন, স্যার হচ্ছে ফরেন্সিকের পার্ট, তা ফরেন্সিক ইজ অলসো পার্ট অফ ডিটেকশন। তাই সন্দীপবাবুর এতটা ক্ষমতা কিভাবে বাড়লো সেইটা একটু ডিটেকশন করতে আপনার ইচ্ছা করছে না? ঠিক, কারণ আমার তো যতদূর জানি যে স্যার তো আরও সিনিয়র লোক। এক সময় পিজিকে যখন আলাদা করে ডিরেক্টরেট দেওয়া হয়, বলা হয় ওখানকার ডিরেক্টরেট ডিএইচএসের সমান ইকুইভ্যালেন্ট পাওয়ার। সেইটা কিন্তু পিজি ডিরেক্টর আজও খুবই পাওয়ারফুল পারসন, নট বাই হিজ পোস্ট, নট বাই হিজ পার্সোনালিটি, বাট বাই হিজ পোস্ট। কিন্তু আরজি কর তো অন্য 5টা মেডিকেল কলেজের মতোই একটা মেডিকেল কলেজ। তা তার যিনি অধ্যক্ষ, এর আগে ডক্টর বটমবেল থেকে শুরু করে স্যারের লাইনের লোক ডক্টর বটমবেল। তা আমি আজকে যেখানে অ্যানেস্থেশিয়া এমডি করছি, উনি সেই কলেজেরই আবার ইনসিডেন্টালি এখন প্রিন্সিপাল কেটিসি মেডিকেল কলেজে। তা উনিও তো একসময় ওখানে ছিলেন। ওনার সময় তো এরকম অভিযোগ, বা উনি তো এই ব্যাপক পাওয়ার পাননি। তা আপনার এটা জানতে ইচ্ছা করে নাই যে এই ক্ষমতার উৎস কোথা থেকে? আমার তো মনে হয় সেটা নিয়ে আগে একটু ডিটেকশন হওয়া উচিত। হোক না, ক্ষমতার উৎসটা কোথা থেকে? এটা বললে তো আবার আমায় লালবাজার ডাক দেবে, সেই জন্য আমি ভয় পেলে চলবে। হ্যাঁ, সেই জন্য আমি একটু ঘুর পথের একটা পন্থা অবলম্বন করি। বেশ, আশা করছি আমি কোনো পত্রপত্রিকার নাম নিতে চাই না, কিন্তু আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্র কি আমরা প্রত্যেকেই জানি, সেই সংবাদপত্রের 12/10/2023 একটা আর্টিকেল যদি পড়ে শোনাই, যেটা নিয়ে কিন্তু কোনো ডিফেমেশন যেটার বিরুদ্ধে হয়নি, আশা করছি সেইটা নিয়ে কোনো মামলা আমি খাবো না। কি বলেন স্যার, ঠিক বলছি তো? উচিত তো নয় খাওয়া, তাই তো ময়ূক বাবু? আপনার এটা কিন্তু আমার সাংবাদিক বন্ধু হিসেবে আপনার কাছ থেকে আমি এটা, তোমার এত ভয় না আমি জানি, বুঝতে পারছি সন্দীপ ঘোষ হয়তো খুব পাওয়ারফুল, কিন্তু শুনি না। আমি একটু ওটা পড়ে শোনাচ্ছি, আমি তো নিজে থেকে কিচ্ছু বলছি না। যদি চান দেখাতে পারেন, আমার মোবাইলে ওইটাই এখন খোলা আছে, পড়ছি কিন্তু। বকলমে স্বাস্থ্যে নিয়ন্ত্রণ, পোস্টারে শ্যামাপদর নাম, নিজস্ব সংবাদদাতা। অনেক লম্বা খবর, পুরোটা পড়বো না, 2-1টা জায়গা পড়বো শুধু। আগে শুরুটা পড়ি। তিনি নাকি স্বাস্থ্য দপ্তরের শেষ কথা, যিনি প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশকেও জাদু বলে বদলে দিতে পারেন।
রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের এই তিনিই এখন সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে। তিনি হলেন বেসরকারি প্র্যাকটিস করা অস্থি চিকিৎসক শ্যামাপদ দাস। তারপর আরো অনেকগুলো কথা আছে, সেটা আমি শ্যামাপদ দাসকে ইনভেস্টিগেট করার প্রয়োজন আছে বলে তার মানে মনে হচ্ছে। আমি একদম এসব কথা বলিনি, কিন্তু আবার আমি শুধু একটা পুরনো খবর আপনারা হয়তো অনেকেই পড়েছেন, মিস আউট করে গেছেন, কিন্তু আমার মনে হয়েছে আজকের দিনে খুব রেলেভেন্ট, তাই পড়ে শোনাচ্ছি। তার কিছুটা অনেকগুলো কথা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তারপরে কিছু লাইন বাদ দিয়ে আরেকটা পড়ছি। বিরোধীদের মতে প্রকাশ্যে না হলেও তৃণমূলপন্থী চিকিৎসকদের অনেকের নিশানায় রয়েছে উত্তরবঙ্গ লবি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিলাম, মেন এবার 11 জায়গায় আসছি। স্বাস্থ্য শিবিরের, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে সন্দীপবাবু এর আগেও একাধিকবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছেন, এদিন তারপরে এই খবরটা বেরিয়েছিল, ওনার সেকেন্ড ট্রান্সফার হয়ে 1 মাস পরে ফিরে আসার পরে। স্বাস্থ্য শিবিরের অধিকাংশের মতে শ্যামাপদর হস্তক্ষেপেই সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের পুনরায় ফিরে আসা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শান্তনুকে সরিয়ে দিয়ে ফের চিকিৎসক বিদ্যা সুদীপ্ত রায়কে আনার নির্দেশিকা। যাই হোক, মানে সন্দীপের ফিরে আসা। আর লাস্ট একটা কথা বলি, এটা পড়াটা অবশ্যই, নাহলে আমি আর বাঁচব না, এটা পড়তেই হবে। তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে বুধবার শ্যামাপদ বলেন, আমি তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বড় কর্তা নই ম্যাডাম, ব্র্যাকেটস মুখ্যমন্ত্রীর ডাক্তার আমি, তাই সকলে ভাবছেন আমি সব করছি। মাঝে মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় উনি, ব্র্যাকেটস মুখ্যমন্ত্রী, জিজ্ঞাসা করেন এটা ঠিক হবে তো ডাক্তারবাবু, তাতে ঠিক মনে হলে বলি হ্যাঁ, না মনে হলে বলি না। ভয়ঙ্কর। আমি ঠিক এই জায়গাতে আমি একটা লাস্ট কথা বলে দিই। হ্যাঁ, তা আমার যেটুকুনি নলেজ আছে, এত বহুল প্রচারিত একটা দৈনিক, এবং সেই সময় কিন্তু এই খবরটা খুব ভাইরাল হয়েছিল, যেমন অনেক কিছু। মানে একদম আমি রাগঢাক না করেই চোখে চোখ রেখে জিজ্ঞেস করছি, তার মানে না, আমার সময় যেহেতু শেষ, যে মুখ্যমন্ত্রীও তার মানে এই সমস্তটা জানেন বলে আসলে এই ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করছেন বা হতে দিচ্ছেন, এবং ঠিক সেই জায়গাতে আসলে সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি হয়তো এ কারণে, এবং পুলিশ কমিশনারকে না সরিয়ে বহাল তবিয়তে রেখে দিয়েছেন। শুভেন্দু অধিকারী, রওনক যে কথাগুলো হয়তো বলতে পারলো না, শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন। এবার আপনাদের টেবিলে আমি গোটা ফাইলটা রেখে দিচ্ছি, আপনারা সিদ্ধান্ত নিন প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখি। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দেবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ, তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। দুটো জিনিস এই মুহূর্তে বাংলার মানুষ চাইছেন, এক, সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকশন টেস্ট হোক, এবং দ্বিতীয়ত পুলিশ কমিশনারকে সরানো হোক। এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম বাংলার মানুষকে, পুলিশ কমিশনারকে কি সরানো উচিত? ফেসবুকে দেখি কত শতাংশ মানুষ বলছেন হ্যাঁ এবং না। ফেসবুকে এই মুহূর্তে 95% মানুষ বলছেন বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হোক, 5% মানুষ বলছেন না। ইউটিউবে প্রশ্ন করেছিলাম, 96% বলছেন হ্যাঁ এবং 4% বলছেন না। এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেছিলাম, ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাঁচাতে পুলিশ কমিশনারকে সরিয়ে দিক, 91% মানুষ বলছেন হ্যাঁ এবং 9% মানুষ বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজ বুঝছেন না, কিন্তু আগামী 5 বছর, 5 মাস বা 5 দিন পরে বুঝবেন যে ঐতিহাসিক ভুলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুলগুলো দেখেও অনেকে হতে দিচ্ছে হয়তো ভেতর থেকে। কেন? তার জবাব বাংলার মানুষ পেয়ে যাবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূখ, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে।